সুজা হিসাব আমরা পাপনের পদত্যাগ চাই। পাপন সাহেব ওনার আর এই জায়গায় থাকার দরকার নাই। দেখেন আপনার নান্নুন সাহেব সাদা মেয়ে আপনার তার ক্যারিয়ারে ২৭টা ম্যাচ খেলছে। সে ক্রিকেট সম্বন্ধে আমার মনে হয় কিছু ধারণা নাই। লিটন সম্মরে বারবার আপনার সুযোগ দেওয়া হইতেছে। কারণ কারণ কি? আসলে আমরা তো বাংলাদেশকে নিয়ে এত নিরাশ হব এটা আমাদের কখনোই আমাদের কাম্য ছিল না। তো মানে আমরা সবাই জানি যে বাংলাদেশ উইন যে কোনো ম্যাচে উইন হওয়া মানেই মিরপুর। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি লেটস প্লে অনুষ্ঠানে। আজকে আলোচ্য বিষয় বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতা ১৬ কলা পূর্ণ করে বাংলাদেশ দল ফিরে আসছে আবারও নিজ ভূমে, কিন্তু দর্শকদের হৃদয়ে বইছে রক্তক্ষরণ। বাংলাদেশের খেলা দেখে একদমই মন ভরেনি তাদের। আজকে আমরা জানার চেষ্টা করব এই টি-20 বিশ্বকাপে ঠিক কি কারণে ব্যর্থ হলো বাংলাদেশ এবং এই ব্যর্থতা থেকে উত্তরণের উপায়টাই বা কি ভাবছেন সাধারণ ক্রিকেট আমোদীরা। তো দর্শক চলুন দেখে নেই ঠিক কি ভাবছেন এখানকার মানুষজন। বাংলাদেশ ক্রিকেট দলের খেলা দেখা নাকি এখন স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ, কারণ বাংলাদেশের যে পারফরমেন্স সেই খেলা দেখলে যে কেউই আক্রান্ত হতে পারেন রোগে। দর্শক, আজকে লেটস প্লে অনুষ্ঠানে আমরা জানার চেষ্টা করব বিশ্বকাপে বাংলাদেশে ব্যর্থতার ময়নাতদন্ত করার চেষ্টা করব, জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব ঠিক কী কারণে এত বাজে পারফরমেন্স করেছে বাংলাদেশ। বাংলার আনাচে কানাচে যখন ক্রিকেট নিয়ে মেতে থাকা তরুণরা এভাবে উল্লসিত নতুন নতুন টুর্নামেন্ট নিয়ে, তখন আমাদের জাতীয় দল কেন এত খারাপ খেলছে সেই বিষয়টি অনুসন্ধান করব আজকের লেটস প্লে অনুষ্ঠানে। আমরা জানার চেষ্টা করব পূর্ণভূমি সিলেটের মানুষজন ঠিক কি ভাবছেন। বাংলাদেশ বিশ্বকাপে অনেক আশা নিয়ে গিয়েছিল, কিন্তু ব্যর্থতার ১৬ কলা পূর্ণ করে এসেছে। আপনার মতে ঠিক কোন জায়গায় বাংলাদেশ টিম ব্যর্থ হয়েছে? বাংলাদেশ টিমের ব্যর্থতা আসলে প্রত্যেকটা পয়েন্টেই বাংলাদেশ টিমের ব্যর্থতা রয়েছে। যেমন প্লেয়ারদের ব্যর্থতা, তেমন কোচিং স্টাফদের, তেমনই আমাদের পাপন সাহেবের ব্যর্থতা। পাপন সাহেবের ব্যর্থতা, উনি অনেক দিন ধরে বাংলাদেশ টিমকে পরিচালনা করতেছেন, অথচ তিনি নিজেই জানেন না যে বাংলাদেশ টিমের কোন প্লেয়ার খেলবে, কোন প্লেয়ার খেলবে না। এই যে তামিম বাংলাদেশ টিমের একজন ওপেনার ব্যাটসম্যান, তামিম না যাওয়া নিয়ে কোনো কারো মাথা ব্যথা নেই, কারো কোনো কল্পনা নেই। কেন তামিম খেলবে না বাংলাদেশ টিমে? আপনার কি তাহলে কি বলতে হচ্ছে যে দলের সিলেকশনে, মানে টিম সিলেকশনে, প্লেয়ার সিলেকশনে কি ভুল ছিল নাকি আমরা কি আরও কিছু প্লেয়ার দেশে রেখে গিয়েছিলাম যাদেরকে খেলানো যেত, এরকম কোনো মতামত আছে কিনা? অবশ্যই দলের প্লেয়ার সিলেকশনে ত্রুটি রয়েছে, কারণ অনেক দিন ধরে খেলা হইতেছে, অনেক দিন ধরে টিম বাছাই হতে হচ্ছে। তারপরে এখন পর্যন্ত বাংলাদেশ টিমের ওপেনিং ব্যাটসম্যান, ওপেনিং ব্যাটিং নিয়ে অনেক কল্পনা রয়ে গেছে। এতদিন ধরে টি-20 খেলা হচ্ছে বাংলাদেশে, অথচ ওপেনিং দুইটা ব্যাটসম্যান বের করে আনা যায় নাই। ধন্যবাদ। দর্শক, যেমনটা শুনছিলেন যে আসলে তারা বলছেন যে টিম সিলেকশনে ভুল ছিল, খেলোয়াড়রা তাদের সর্বোচ্চ পারফরমেন্স করার চেষ্টা করেছেন কিন্তু পারেননি, যে কারণে বাংলাদেশ ব্যর্থ হয়েছে। আমরা আরও জানার চেষ্টা করব, আরও কিছু মানুষের মতামত জানার চেষ্টা করব ঠিক কী কারণে ব্যর্থ হলো বাংলাদেশ। ক্রিকেট বাংলাদেশের অন্যতম জনপ্রিয় খেলা। আজকে আপনারাও এখানে একটা টুর্নামেন্টের আয়োজন করেছেন, তো কখনো কি ভেবেছিলেন যে বাংলাদেশ এই বিশ্বকাপের মূল পর্বে একটা ম্যাচও জিততে পারবে না? আসলে আমরা তো বাংলাদেশকে নিয়ে এত নিরাশ হব এটা আমাদের কখনোই আমাদের কাম্য ছিল না। আসলে যে একটা ম্যাচও জিতবে না এটা আমরা এটা কল্পনাও করতে পারি না যে এত খারাপ খেলবে। তারপরেও খারাপ খেলার একটা সীমা থাকে, যে আপনি দেখেন যে লাস্টের যে দুইটা ম্যাচ, একটা ম্যাচে স্কোর হচ্ছে গিয়ে 84 বোধহয়, আরেকটা ম্যাচের স্কোর 73। যে আমরা এতদিন কি খেললাম তাহলে? একটা টিমে আমরা কি করলাম এতদিন? যে এই যে টিমের যে প্লেয়ারগুলা, যে সাকিব যখন এই হ্যামস্ট্রিংয়ের জন্য এই বাদ পড়লো যে টিম থেকে, তারপরে এই যে দুইটা ম্যাচ গেল, এই দুইটা ম্যাচে তো একেবারে নাচতে নামবুদ, আর কোনো কিছু বলার মতো নাই। এত বাজে খেলা খেলছে যে হারারও তো একটা ভালো একটা হার থাকবে, আমরা এটা মেনে নিতে পারবো, কিন্তু এই ধরনের হার আমরা এটা কখনোই মানতে পারি না। বাছাই পর্বে তো বাংলাদেশ একটা ম্যাচ হেরেছিল এবং তখনই তো বাংলাদেশ বাদ পড়ার একটা আশঙ্কা ছিল। তারপরেও মূল পর্বে এসেছিল, শ্রীলঙ্কার সাথে ফাইটিং স্কোর করেছিল, 171 করেছিল, তারপরেও হেরে যাওয়ার কারণ কি আপনারা ঠিক কি মনে করেন? আসলে ওই ম্যাচটা দেখতে গেলে ওই ম্যাচটায় এই যে লিটন দাসের যে দুইটা ক্যাচ,
দুইটা ক্যাচ ওই দুইটা ব্যাটসম্যানই কিন্তু আমাদের থেকে ম্যাচটা দূরে নিয়ে গেছে, যার কারণে ওরাই আমাদের মোমেন্টামটা চেঞ্জ করে দিয়েছে। কিন্তু ওই ক্যাচটা যদি ঠিকমতো ধরতো তাহলে আমাদের আরেকটা জিনিস হচ্ছে গিয়ে ওই মাহমুদুল্লাহর ক্যাপ্টেন্সিতে একটু ভুল দেখা গেছে, যে উনি আমাদের সাকিব ভালো করছে, সাকিব ভালো করার কারণে ও ভালো উইকেট পাইছে, ভালো রান রেটও অনেক ভালো ছিল। ওকে বল না করিয়ে উনি পার্ট টাইম বোলারকে দিয়ে উনি বোলিং করাচ্ছেন, এইটা তো আসলে কখনোই কাম্য না। টি-20তে একটা ভালো টিম করার জন্য আসলে ঠিক কি ধরনের পরিবর্তন আশা করছেন? আসলে এখন এই টিমটা কি রান করবে নাকি আমরা নতুন কোনো টিমের দিকে ধাবিত হব? টিমটা সব কিছু ঠিক আছে, শুধু ওপেনিং যে জুটি এতদিন ঠিক আছে, একটা প্লেয়ারের ফর্ম থাকতে পারে, কয়েকদিন ফর্ম না থাকতে পারে, কিন্তু এই যে এতদিন ওদেরকে চান্স দেওয়ার পর ওরা কিন্তু কিছুই করতে পারে নাই। যে সৌম্য বলেন আর লিটন বলেন, কোনো কিছুই এদেরকে আমার দৃষ্টিমতে যে ওপেনিং প্লেয়ারটা আসলে একটু চেঞ্জ করা প্রয়োজন। অর্থাৎ দর্শক বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতাকেই সবচেয়ে বড় কারণ হিসেবে ধরছেন এবং তারা বলছেন যে ওপেনিংয়ে যে স্টার্টিংটা, যে ভালো শুরুটা, সেই শুরুটা কিন্তু এবারের বিশ্বকাপে বাংলাদেশ পায়নি। সাধারণ দর্শক যেটা মনে করছেন, ক্রিকেটামোদীরা মনে করছেন যে ওপেনিংয়ের ব্যর্থতাই বাংলাদেশের ব্যর্থতার মূল কারণ, এবং আরেকজন বলেছেন যে তামিম ইকবাল খানকে বাংলাদেশের রেখে যাওয়াটাও একটা বড় কারণ। আমরা আরও কিছু কারণ জানার চেষ্টা করব। দর্শক, বিশ্বকাপে বাংলাদেশ ব্যর্থ হয়েছে এবং দুবাইয়ের কন্ডিশন কিন্তু অনেকটাই বাংলাদেশের মতো ছিল, একদমই যে অচেনা কন্ডিশন সেটা নয়। সেখানে কিন্তু স্কটল্যান্ডের মতো টিম, নামিবিয়ার মতো টিম ভালো খেলেছে। যে জায়গাগুলোতে স্কটল্যান্ড, নামিবিয়ার মতো টিম ভালো খেলেছে, সেখানে বাংলাদেশের মতো একটা বড় দল ব্যর্থ হওয়ার কারণ কি? আসলে ব্যর্থ হওয়ার কারণ হলো যে তারা বাংলাদেশ যে মিশনে গেছে, যে ওয়ার্ল্ড কাপ খেলার, অ্যাকচুয়ালি তাদের ভাষ্য অনুযায়ী তাদের যে আচরণে বোঝা যায় তারা বিশ্বকাপ খেলার গেছে না, এগুলো জাস্ট সার্কাস করার জন্য গেছে। তাই আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে ম্যানেজমেন্টটা আছে, নির্বাচক আছে, প্রধান নির্বাচক, দেখেন আপনার নান্নুন সাহেব আপনার তার ক্যারিয়ারে 27টা ম্যাচ খেলছে, সে ক্রিকেট সম্বন্ধে আমার মনে হয় কিছু ধারণা নাই। যেখানে আমিনুল ইসলাম বুলবুল আছে, আপনার ফারুক আহমদ আছে, আরও বিভিন্ন যেগুলো সিনিয়র নেতৃত্ব আছে, যেমন আমাদের সিলেটের রাজন সালে আছে, খুব অভিজ্ঞ একটা প্লেয়ার। যে তার আপনার অলক কাপালি আছে, সে বাংলাদেশ তেলে আপনার প্রথমে হ্যাট্রিকম্যান ছিল। অর্থাৎ আপনারা কি বলতে চাচ্ছেন যে বাংলাদেশের কোচিং স্টাফে বাংলাদেশের যারা সাবেক প্লেয়ার আছেন তাদেরকে যুক্ত করা হোক? জি জি জি, আমি মনে করি যে বাংলাদেশের সাবেক প্লেয়ার যেগুলো আছে, যেমন আপনি আপনার সালাউদ্দিন সাহেব আছেন, খুব অভিজ্ঞ একজন প্লেয়ার, কোন শিক্ষিত মানুষ, ক্রিকেট সম্বন্ধে তার অনেক জ্ঞান আছে। দেখেন চেন্নাই বিশ্ববিদ্যালয় থেকে তিনি ফার্স্ট ক্লাস পাস করছে, ক্রিকেট আপনার কোচিংয়ে ফার্স্ট ক্লাস। আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট টিমের যে ম্যানেজমেন্টটা অব্যাহতি দিয়ে নতুন যারা অভিজ্ঞ যারা তাদেরকে দিলে আশাবাদী ভালো একটা কিছু আসবে। দর্শক, যেমনটা শুনছিলেন, আসলে একটু আগেই যে খবরটা, ভারতের কিন্তু নতুন হেড কোচ হয়েছেন দ্য ওয়ার্ল্ড খ্যাত রাহুল দ্রাবিড়, এবং বিশ্বকাপ চলাকালীন সময়ই কিন্তু ভারতের জানিয়ে দেওয়া হয়েছে ম্যানেজমেন্টকে যে তারা এই বিশ্বকাপের পর আর রান করছেন না, পুরো ম্যানেজমেন্টে চেঞ্জ আসছে, কারণ ভারতের বিশ্বকাপ পারফরমেন্স এখনও পর্যন্ত খুব একটা ভালো বলা চলে না। এবং দর্শকরা সেটাই বলছেন যে বাংলাদেশের ক্রিকেট দলের দায়িত্ব বাংলাদেশের সাবেক খেলোয়াড় যেমন আমিনুল ইসলাম বুলবুল আছেন, এবং আরও কয়েকজনের নাম, সালাউদ্দিনের নামও বলা হয়েছে, তাদেরকে যদি আনা হয় তাহলে বাংলাদেশ টিম কামব্যাক করতে পারে। আমরা আরেকটু কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব যে বাংলাদেশের ঠিক কী ধরনের চেঞ্জ আপনারা চাচ্ছেন। সামনেই তো আরেকটা বিশ্বকাপ আছে, সেই বিশ্বকাপে বাংলাদেশ যদি ভালো খেলতে চায় তাহলে ঠিক কী ধরনের পরিবর্তন চাচ্ছেন? আসলে আপনারা দেখেন যে ওই ইন্ডিয়াকে নিয়ে আমরা বলি যে ইন্ডিয়ার যে বিসিবির যে প্রেসিডেন্ট, উনি কে? সৌরভ গাঙ্গুলি। উনি কি করতেন? উনি একজন খেলোয়াড়, তাও সেই খেলোয়াড় না যে উনার নামে অনেকগুলো ওয়ার্ল্ডের রেকর্ড রয়েছে। কিন্তু আমাদের দেশের বিসিবির প্রেসিডেন্টকে, উনি কি কখনো ক্রিকেট খেলেছেন? আমি তো বলতে পারবো যে উনি বোধহয় গলি ক্রিকেটও খেলে নাই, উনি কখনো গলি ক্রিকেটও খেলে নাই। যে আমাদের যে এই অবস্থা, তারপর আমাদের যে হেড কোচ, উনি কি কোনো একটা যে ওই কোনো দেশের কি খেলোয়াড় ছিলেন? কোনো দেশে খেলে নাই উনি, কোনো দেশের জাতীয় টিমে উনি খেলে নাই, উনি শুধু কোনো সর্বোচ্চ পর্যায়ে কোনো ক্রিকেট খেলে নাই। এরপর উনি এই বোধহয় সাউথ আফ্রিকার একটা লিগে বোধহয় উনি কোচিং করেছিল, 2009-10 উনি একটা ট্রফি জিতিয়েছিল, এছাড়া আর কোনো ওনার অভিজ্ঞতা নেই। যে আমরা যে ভালো করব, আমরা সবসময় কিন্তু প্লেয়ারদের দোষী, কিন্তু প্লেয়াররা যে ভালো করবে, ভালো করার পেছনে কিন্তু কোচ এবং বিসিবির যে প্রেসিডেন্ট, নির্বাচক, ওনাদেরও কিন্তু অনেক হাত আছে। কিন্তু আমাদের যে মেইন হেড কোচ, উনি কি করেন? উনি যে আমরা এই যে মাশরাফি ভাই কিন্তু বলছিল যে এই
টি ব্রেকের সময়, যে টাইম আউটের সময় কিন্তু হেড কোচ আসে, হেড কোচ আসার পর উনি কিছু বলে যায় যে কি কাকে বলতে হবে বা কীরকম করে বোলিং করতে হবে, কোন জায়গায় কোন ফিল্ড সেট করতে হবে। কিন্তু উনি কি করেন, উনি কি কিছু বলেন আসা না, উনি শুধু আসেন ওনাদের প্লেয়ারদের পানি পান করানোর জন্য আর আবার চলে যান। তো এই ধরনের আমরা চাচ্ছি যে আমাদের হেড কোচটা চেঞ্জ করুক, প্লাস বিসিবির যে প্রেসিডেন্ট চেঞ্জ হোক, আসলে পুরো নির্বাচক কমিটিটাই চেঞ্জ করা হোক। তাহলে আমরা আশাবাদী যে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে নিয়ে অনেক ভালো কিছু আশা করতে পারি। দর্শক যেমনটা শুনছিলেন, হেড কোচ রাসেল ডমিঙ্গোর পদত্যাগ চেয়েছেন, যদিও সেটা সম্ভব নয়, কারণ বিসিবি কিন্তু 6 মাসের আরও এগ্রিমেন্ট তার সাথে বাড়িয়েছে এবং রাসেল ডমিঙ্গো বাংলাদেশ দলের সাথে আছেন। দর্শকরা কিন্তু অনেক কিছুই প্রত্যাশা করেন, কারণ তারা ভালো খেলা দেখার জন্য টিভি সেটের সামনে বসেন, কিন্তু প্রত্যাশিত সেই রেজাল্ট না পেলে কিন্তু তাদের মনটাও ভালো থাকে না। আমরা আরও কিছু দর্শকের মন্তব্য জানার চেষ্টা করব, ঠিক কী কারণে ব্যর্থ হলো বাংলাদেশ এবং এই ব্যর্থতা থেকে উত্তরণের উপায়টাই বা কী। দর্শক, বাংলাদেশ টি-20 খেলতে গিয়েছে, কিন্তু 4 ছক্কার মার কিন্তু আমরা দেখতে পাইনি। মনে হচ্ছিল যেন বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের শরীর থেকে শক্তিই চলে গেছে। আপনি কোন প্লেয়ারটিকে মিস করেছেন? আমি বাংলাদেশ টিমের মানে একটা ব্যাটসম্যান হারিটার আছে, যার নাম হলো সাব্বির রহমান। সাব্বির রহমান আসলেই অনেকটা হারিটার, সবাই জানেন আপনারা। সাব্বির রহমানকে দলে নেওয়া হোক আমি চাই, কারণ বাংলাদেশের সব ইয়াং স্টার। সাব্বির রহমান মানে 2016 থেকে যতটা ম্যাচ খেলে আসছে, যতটা ভালো দলের সাথে খেলছে, সব দলে ওর পারফরমেন্স ভালো ছিল। বর্তমানে এই কিছুদিন আগে একটা খেলা হয়েছিল বঙ্গবন্ধু টি-20, তো সেটাতে অফ ফর্ম থাকায় ওনাকে টিম থেকে বাদ করে দেওয়া হয়। তবে আমি চাই সাব্বির রহমানকে দলে ফিরে নেওয়া হোক। উনি একটা বেস্ট হারিটার, উনিও এখন প্রস্তুতি নিচ্ছেন, সব মানে খেপ খেলছেন, মানে সবাই বলতেছে যে খেপ খেলতেছে, বিভিন্ন পিচে খেলতেছে, ঠিক আছে, কিন্তু ও সব কিছু বুঝতেছে, ও আবার ব্যাক করবে ইনশাআল্লাহ। আমরা চাই সাব্বির রহমানকে বাংলাদেশ টিমে নেওয়া হোক। এবারের এই দলটা ব্যর্থ হওয়ার কারণ কি এবং এই ব্যর্থতা থেকে বের হওয়ার জন্য আসলে ঠিক কি করতে হবে বাংলাদেশ দলকে? হ্যাঁ, অবশ্যই সাব্বির রহমানকে নিতে হবে টিমে। সাব্বির রহমান, ইমরুল কায়েস, ওরা সিনিয়র প্লেয়ার। তামিম ইকবাল, হ্যাঁ তামিম ইকবালের বোল্ড ডিসিশন ছিল, ঠিক আছে, কিন্তু এটা মানে কিছু কারণে হয়েছে, বিসিবির কোনো একটা কারণে এটা হয়েছে, ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা শুনছিলেন, অনেকেই সাব্বির রহমান হার্ড হিটার যাকে দলে চাচ্ছেন এবং মনে করছেন যে সাব্বির রহমান, ইমরুল কায়েসের মতো খেলোয়াড়রা বাংলাদেশ দলে ব্যাক করলে বাংলাদেশ দল ভালো খেলবে। আমরা আরও কিছু মন্তব্য জানার চেষ্টা করব, ঠিক কী কারণে ব্যর্থ হয়েছে বাংলাদেশ, এই ব্যর্থতা থেকে উত্তরণের উপায়টাই বা কী। বাংলাদেশ তো সর্বশেষ আন্ডার-19 বিশ্বকাপ চ্যাম্পিয়ন, কিন্তু সেই দলের যে প্লেয়ারগুলো ছিল তাদেরকে কিন্তু এই বিশ্বকাপে খুব একটা সুযোগ দেওয়া হয়নি, 2-1 সুযোগ পেয়েছেন। এখন বাংলাদেশ যে বিশ্বকাপে ব্যর্থ হলো টি-20 বিশ্বকাপে, সেই ব্যর্থতা থেকে উত্তরণের জন্য ইয়াং প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া যায় কিনা, আপনি কি মনে করেন? অবশ্যই বাংলাদেশের ইয়াং প্লেয়ার হলতে সুযোগ দেওয়ার দরকার, কারণ আমরা যতদূর জানি আমরা ক্রিকেট খেলছি কম বেশি, এবং কিছু সিলেট প্লেয়ার আছে, অনেক প্লেয়ার আছে, যেমন বাংলাদেশ বর্তমান যে ন্যাশনাল টিম আছে এই প্লেয়ার থেকে অনেক বেটার, সবাই জানে। কিন্তু কী কারণে যে মানে এই ইয়াংস্টার প্লেয়ারদেরকে ন্যাশনাল টিমে জায়গা পাচ্ছে না, এইটা হলো গিয়ে সরকারের কাছে আকুল আবেদন এইটাই যে বাংলাদেশের যে ইয়াংস্টার প্লেয়ার যেগুলা তারুণ্য বা এই স্পিড আছে, যেমন বর্তমানে আমাদের ন্যাশনাল টিমে অনেক প্লেয়ারই স্প্লেটলেস হয়ে গেছে, যেমন লিটন দাস বারবার ফ্লপ করতেছে, বাজি করতেছে, বারবার ওকেই তুলতেছে। আরও প্লেয়ার এখন আছে, ওদেরকে তিনি নিতে পারতো, নাই। কিন্তু এই কিছু ওল্ড প্লেয়ারদের বসানো দরকার, এখন ওল্ড প্লেয়ারদের বসানো দরকার, নতুনদেরকে জায়গা দেওয়া দরকার। আর সরকারের কাছে আকুল আবেদন, এই মানে নতুন প্লেয়ারদেরকে কিভাবে আগ বাড়ানো যায় এটা ওরা দেখুক। আরেকটা ব্যাপার বলতে যাচ্ছি দর্শকের সাথে, বাংলাদেশের বেশিরভাগ খেলাই তো মিরপুরে অনুষ্ঠিত হয় এবং মিরপুরের পিচ ছাড়া কিন্তু বাংলাদেশ দল বের হয় না। সিলেটে একটা বড় সুন্দর একটা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আছে এবং এইখানে আসলে অনেকদিন ধরে ম্যাচ হচ্ছে না। এইসব জায়গাতে যদি প্রস্তুতি নিয়ে বাংলাদেশ বাইরে খেলতে যায় তাহলে বাংলাদেশের জন্য সেটা ভালো হবে কিনা? অবশ্যই ভালো হবে। আমরা মানে বর্তমানে আমরা সবাই জানি যে বাংলাদেশ যে কোনো ম্যাচে উইন হওয়া মানেই মিরপুর, সরাসরি মিরপুর। এনাদার স্টেডিয়াম আছে, এই আমাদের সিলেটের কত সুন্দর এবং কত ভালো পিচ, উন্নত মানের পিচ আছে। এই পিচে খেলা হলে অবশ্যই আমি মনে করি যে যদি আন্তর্জাতিক কোনো ম্যাচ হয় বাংলাদেশ অবশ্যই ভালো করবে। আর এই পিচে যদি খেলে তাহলে ওয়ার্ল্ডের যে কোনো পিচে অবশ্যই বর্তমান সিচুয়েশন থাকে অবশ্যই ভালো খেলবে। পিচ অনুযায়ী কিছু আছে, খেলা আছে, যেমন পিচের একটু প্রভাব থাকে, যেমন মিরপুর দুবাইয়ের পিচ যদি বাংলাদেশ ইচ্ছে করলে কিন্তু বর্তমানে যে পিচগুলোতে খেলা হয়েছে ওই পিচটা করতে পারতো, মিরপুরে করে নাই কেন? যদি করতো তাহলে অবশ্যই আজকে আমরা ভালো একটা আশা করতাম। তো আমাদের মানে আশা ভরসা সব ডুবাই ফেলছে বাংলাদেশ টিম। এখন কি ধরনের পরিবর্তন চাচ্ছেন, ঠিক কি ধরনের পরিবর্তন হলে বাংলাদেশ ব্যাক করতে পারবে আবার? আমি মনে করি বাংলাদেশ যদি ভালো করে আর
আমাদের যে বোর্ড কমিটি একটু চেঞ্জ দরকার আছে। আর ওদের আমার কাছে মনে হয় পার্সোনালি আমি মনে করি যে হয়তো ওনাদের পার্সোনাল কোনো বেনিফিটের জন্য নির্দিষ্ট প্লেয়ারদেরকে ওরা সিলেক্ট করে রাখছে অলরেডি, নয়তো ইয়াং যে নতুন নতুন প্লেয়াররা আছে ওদেরকে কেন নেয় না? হ্যাঁ, বা পুরাতনের মাঝে ইমরুল কায়েস, সাব্বির ওদের আছে, ওদেরকে একটু রিপ্লেস করুক। তো এই লিটন দাসকে বারবার তুমি সুযোগ দিচ্ছ, ওদেরকে একটু দাও সুযোগ দিয়ে দেখো কি হয়, এগুলি দেখো একটু। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। দর্শক শুনছিলেন বাংলাদেশি দর্শকদের মন্তব্য। বাংলাদেশের ব্যর্থতায় সবারই হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, নানা ধরনের মন্তব্য আছে তাদের। আমরা আরও কিছু মন্তব্য জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব ঠিক কী কারণে ব্যর্থ হলো বাংলাদেশ। অনেক বিশ্বের মধ্যে অনেক বড় একটা ধনী ক্রিকেট সংস্থা, প্রায় 900 কোটি টাকা এই ক্রিকেট বোর্ডের ব্যাংকে জমা আছে। এই টাকাগুলো আসলে ঠিক কোন খাতে ব্যয় হচ্ছে আপনারা মনে করছেন? যে এত ধনী ক্রিকেট বোর্ডের ক্রিকেট কাঠামো এত নরম কেন, এবং বাংলাদেশ আসলে বিশ্বকাপে ব্যর্থতার পর জেগে ওঠার জন্য ঠিক কোন জিনিসটা করলে বাংলাদেশ পরবর্তীতে ভালো করবে বলে আপনি মনে করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। একজন ক্ষুদ্র ক্রিকেট ভক্ত হিসাবে আমরা যতটুকু বুঝতেছি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখন একটা রাজনীতি চলতেছে। এই ক্রিকেট বোর্ডের রাজনীতি বন্ধ না হওয়া পর্যন্ত আপনার বাংলাদেশ ক্রিকেট আর আগাবে না। আমরা অতি শীঘ্রই আপনার বোর্ডের যে আপনি 900 কোটি টাকা বলছেন, এই 900 কোটি টাকা দিয়ে কী হবে? আজকে এত একটা ব্যালেন্স টিম নিয়ে আমরা ওয়ার্ল্ড কাপে গিয়ে আপনার একটা ম্যাচও আমরা জিততে পারি নাই। তো আমরা এই টাকা দিয়ে আমরা কোনো কিছু করার দরকার নাই, আমরা বোর্ডের পরিবর্তন চাই। সুজা হিসাব আমরা পাপনের পদত্যাগ চাই। পাপন সাহেব ওনার আর এই জায়গায় থাকার দরকার নাই। উনি যতদিন থাকবে বাংলাদেশ টিম আরও ধ্বংসের দিকে যাবে। আমরা পাপনের পদত্যাগ চাই। টি-20-র জন্য ভালো টিম বলতে আপনার এই যে লিটন সম্মরে বারবার আপনার সুযোগ দেওয়া হইতেছে। কারণ কি? পাইপলাইনে অনেক প্লেয়ার আছে, টি-20 প্লেয়ারের অভাব নাই। আজকে সিনিয়র প্লেয়ারগুলারে আপনার মাঠের বাইরে রাখা আপনার বারবার লিটন সম্ম এদেরই আপনার সুযোগ দেওয়া হচ্ছে। কেন বারবার লিটন সম্ম কেন? আর কি বাংলাদেশে প্লেয়ার নাই? আন্ডার-19 আপনার ওয়ার্ল্ড কাপ জয়ী প্লেয়ার আছে, অনেক ভালো ভালো প্লেয়ার আছে, টি-20 ভালো মানের প্লেয়ার আছে। আজকে তাদের কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। লিটন সম্ম কেন বারবার? এই প্রশ্নটা আপনার অধরা রয়ে যাচ্ছে। এটা আমাদের একটাই দাবি, আপনার টি-20 প্লেয়ার দিয়ে আপনার টি-20 টিম সাজানো হোক, ম্যানেজমেন্ট চেঞ্জ আসুক, লিটন সম্ম আপনার ওদের টিম থেকে বহিষ্কার করা হোক। আর কোচিং আপনার ওই যে ডোমিঙ্গোর আমরা পদত্যাগ চাই। ডোমিঙ্গোকে আমরা বাংলাদেশ টিমে আর চাই না। প্রিয় দর্শক, লেটস প্লে অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতা নিয়ে ঠিক কী ভাবছেন পূর্ণভূমির এই জনপদের ক্রিকেট আমোদীরা। দর্শক, জিতলেও বাংলাদেশ, হারলেও বাংলাদেশ, বাংলাদেশ সবসময় থাকে আমাদের হৃদয়ে। আমরা আশা করব আগামী বিশ্বকাপে বাংলাদেশ ভালো খেলবে, প্রত্যাশার চেয়েও অনেক বেশি। বিদায় নিচ্ছি আমি হাসান মোহাম্মদ শামীম। দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।